Hello dear viewers and learners. Welcome back to my online English class in your Too Can Learn English channel. I hope you all are well by the grace of Almighty. I'm Milan Mondal here in this channel to facilitate your English language learning and academic English learning. Today I'm here in this class with another important class for the students of ACC level, that I am going to read a passage from their textbook English for Today, and the passage is from Unit 10 Lesson 2. And if you open your book and go to the lesson, you will see that the title of the lesson is What is Conflict? Actually, this is a common word, and I think you all know the meaning of this word conflict. That in Bangla we mean by conflict is দ্বন্দ্ব বা সংঘাত. That is, we are going to now learn about conflict. What is conflict and how conflict occurs in a society or inside a person, etc., etc. So I think, dear students, you are with your textbook and pen and paper and ready to read the passage with me. So let's go to your textbook so that we can read the passage from there. Okay, dear students, this is your textbook. I think you have the textbook with you. Now let's go to the table of content. There we'll see what is the main title of Unit 10. And the main title of Unit 10 is Peace and Conflict. And already we have learned the 2 points from Lesson 1. And there we have known what is peace and what is conflict and what is the condition when there is peace and there is conflict. Okay. Now in Lesson 2 we'll learn what is conflict actually. Amra conflict er সংজ্ঞাটা একটু জানবো. I hope you have already watched the video classes on Unit 10 Lesson 1 because I have taken or read the two poems separately in 2 different video classes, and I have also discussed about the theme, and I have tried to write a good theme for you so that you can practice by watching the video class or learning how a theme is written. কিভাবে একটি থিম লিখতে হয় তা তোমরা আশা করি ওখান থেকে পড়ে শিখে নিতে পারবে. So let's go to the page where we'll find lesson 2 out of this unit. Okay. So here we are, page 1 to 6. English for Today. Lesson 2, the title is What is Conflict? খুবই কমন একটি কোশ্চেন. এই প্যাসেজটি যদি তোমাদের ফার্স্ট প্যাসেজ হিসেবে দেয় কোশ্চেনে, তাহলে বুঝতে হবে এই কোশ্চেনটি তোমাদের জন্য কমন থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন যেখানে থাকে, যে ফার্স্ট সিন প্যাসেজে যে কোশ্চেনগুলো দেওয়া হয় এই কোশ্চেনটি আসবে এমন একটা বিষয়, কারণ টাইটেলটাই হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট. সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনফ্লিক্ট এন্ড ইউ হ্যাভ টু গিভ ইউর ওন ডেফিনেশন বাই গোয়িং থ্রু দ্য টেক্সট. এই টেক্সটটি পড়ার পর তোমার কিন্তু নিজস্ব একটা ডেফিনেশন কিন্তু দিতে হবে. তো চলো আমরা দেরি না করে প্যাসেজটা পড়া শুরু করি. আশা করি তোমরা তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, এবং আমি যে এখানে ওয়ার্ডগুলো লিখবো তোমরা বলবো, তোমরা একটু ওয়ার্ডগুলো খাতাতে লিখে নিবে, এবং আমি যেভাবে কেটে কেটে প্যাসেজটি পড়বো তোমরা যাতে সেগুলো বুঝে পড়তে পারো. প্যাসেজটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ধীরে সুস্থে আমি পড়াবো. প্রত্যেকটা ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স প্যাটার্নকে ভেঙে ভেঙে যাতে তোমরা প্যাসেজটি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাও. তাহলে আমরা দেখি কি বলা হচ্ছে এখানে. কনফ্লিক্ট মানে কি বললাম আমরা? সংঘাত বা দ্বন্দ্ব. দ্বন্দ্ব বলতে কি বোঝায়? বৈরী ভাব, বিরোধিতা. ওকে, মানে মতের অমিল. তাহলে কনফ্লিক্ট আমাদের প্রতিনিয়তই হয়েছে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে কনফ্লিক্ট আমাদের সাথে জড়িত হয়ে পড়ে. এবং কনফ্লিক্ট বা যে দ্বন্দ্ব ব্যাপারটা সেটা আমাদের নিজেদের মধ্যেও হতে পারে, আমাদের সাথে যারা বসবাস করে তাদের সাথে হতে পারে, পরিবারের মধ্যেও হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যেও হতে পারে. কেমন? যে আমি ধরো সকালে ঘুমিয়ে আছি, এখন আমি মনে করো 6টা বাজে, আমি কি 6টার সময় ঘুম থেকে উঠবো না আর একটু 5 মিনিট ঘুমাবো? এই যে একটা দ্বন্দ্ব, উঠবো না উঠবো না, এই যে আমার ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে. হতে পারে আমাদের পারিবারিক যে সদস্য রয়েছে তাদের মধ্যে হতে পারে, যে বাবা আমাকে বলছে একটা কাজ করা যাবে না, আমি তবুও বলছি এটা করা যাবে.
তাহলে আমি যখন বলছি করা যাবে তখন আমি এক ধরনের চিন্তা ভাবনা করেছি, আমি তখন বাবা যখন বলছে এটা করা যাবে না তখন বাবার চিন্তা ভাবনা অন্য ধরনের। তাহলে টপিক একটি কিন্তু চিন্তা ভাবনা আলাদা। তাহলে এইভাবে কিন্তু নিজের মধ্য থেকে শুরু করে আমাদের অন্য দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, দল, গ্রুপ যেগুলো বলি আমরা, তারপরে হচ্ছে সমাজ, ধর্ম থেকে শুরু করে জাতি, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। আলো অন্ধকারের দ্বন্দ্ব রয়েছে, সত্য মিথ্যার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। অতএব সেই দ্বন্দ্বের বিষয়টা আমরা আজকে জানতে যাচ্ছি। অতএব কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড, ডেসক্রাইব মানে কি বর্ণনা করা। তাহলে কনফ্লিক্টকে বর্ণনা করা যেতে পারে কি হিসাবে? অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট, একটা মতের অমিল হিসাবে, যে মতে পৌঁছাতে পারছি না আমরা, এরকম ডিসএগ্রিমেন্ট। তাহলে এগ্রি মানে আমরা জানি মতের মিল, আর ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে মতভেদ বা মতের অমিল। তাহলে কনফ্লিক্ট হচ্ছে আসলে মতের অমিল। কাদের ভিতরে এটা? অ্যামং গ্রুপস, কোন দলের ভিতরে, অর ইন্ডিভিজুয়ালস অথবা ব্যক্তির ভিতরে, যেটা আমি অলরেডি বলেছি যে এটা ব্যক্তি টু ব্যক্তি হতে পারে, পার্সন টু পার্সন হতে পারে, অথবা গ্রুপ টু গ্রুপ হতে পারে, নেশন টু নেশন হতে পারে, বা রিলিজিয়ন টু রিলিজিয়ন হতে পারে, তাই নাকি? তাহলে কনফ্লিক্ট বলতে আমরা দল, ব্যক্তি, গোষ্ঠী ইত্যাদির মধ্যে যে মতের অমিল বা মতভেদ, সেটাকে আমরা বলতে পারি কনফ্লিক্ট। কিন্তু বলা হচ্ছে কনফ্লিক্ট হতে হলে সেই ডিসএগ্রিমেন্টটা কি হতে পারে? ক্যারেক্টারাইজড হতে হবে, মানে বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। মানে সেই মতের অমিলটার ভিতরে কি থাকবে? বাই অ্যান্টাগনিজম এন্ড হস্টিলিটি। অ্যান্টাগনিজম মানে হচ্ছে বিরোধিতা, এন্ড হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে যে ডিসএগ্রিমেন্টের মধ্যে, ব্যক্তির মধ্যে হোক বা দলের মধ্যে হোক, যে ডিসএগ্রিমেন্ট রয়েছে বা মতভেদ রয়েছে, এই মতভেদটার বৈশিষ্ট্য যদি হয় বিরোধিতা, বৈরিতা বা শত্রুতা, তাহলে সেই ডিসএগ্রিমেন্টকে আমরা কনফ্লিক্ট বলে জানবো। তাহলে আমরা কি শিখলাম এখানে? কয়েকটা ফ্রেজ আমরা আগে দেখি। কনফ্লিক্ট হচ্ছে এখানে সাবজেক্ট, ক্যান বি ডেসক্রাইবড হচ্ছে ভার্ব, as a disagreement এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, among groups or individuals এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, characterized by antagonism and hostility এটা হচ্ছে past participle ফ্রেজ। কারণ এটা হচ্ছে past participle যা পোস্ট মডিফাই করেছে disagreement কে, অথবা গ্রুপ অথবা ইন্ডিভিজুয়ালস কে। মানে আমরা সেন্সটা বুঝতে পারি এভাবে যে যে ব্যক্তির মধ্যে বা দলের মধ্যে কি থাকবে? অ্যান্টাগনিজম অথবা হস্টিলিটি থাকবে, অথবা যে ডিসএগ্রিমেন্টের মধ্যে হস্টিলিটি বা বিরোধিতা এরকম থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্য সম্পন্ন, সেটা ব্যক্তির মধ্যে, দলের মধ্যে, বা ওদের যে অমিল মতের, এই মতের অমিলের মধ্যে এই দুটা বৈশিষ্ট্য থাকতে হবে। বিরোধিতা, যে আমি এটা করতে দিব না। হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা, যে আমি এটা তোমাকে করতে দিব না কারণ আমার নিজস্ব একটা স্বার্থ রয়েছে। তাহলে আমরা একটু দেখি কেমন ভাবে দিস বলতে এই যে ডিসএগ্রিমেন্ট বা কনফ্লিক্ট আমরা যেটাই বুঝতে চাই, বুঝি না কেন, দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড। ফুয়েলড মানে কি? সৃষ্টি হওয়া, তৈরি হওয়া। ফুয়েল মানে জ্বালানি দিয়ে কোনো কিছু উস্কে দেওয়া বুঝি আমরা। তাহলে আমরা যেভাবে বাংলাটা করি না কেন, উস্কে ওঠা, ইন্ধন যোগানো, বা সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। তাহলে দ্বন্দ্ব তৈরি হয় কার দ্বারা? বাই দ্য অপোজিশন, বিরোধিতা দ্বারা। কাদের বিরোধিতা? অফ ওয়ান পার্টি, এক দলের। কাদের? টু অ্যানাদার। তাহলে এক দলের বিরোধিতা অন্য দলের প্রতি, এই যে বিরোধিতা। তাহলে এক দল যখন অন্য দলের প্রতি বিরোধিতা করবে, উদ্দেশ্যটা কি? ইন অ্যান অ্যাটেম্পট, একটা চেষ্টা থাকবে, সেই বিরোধিতার মধ্যে একটা চেষ্টা থাকবে। কিসের চেষ্টা? টু রিচ অ্যান অবজেক্টিভ, একটা লক্ষ্যে পৌঁছানোর। তাহলে এক দল যখন তার নিজস্ব একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টায় যখন অন্য দলের বিরোধিতা করবে, তখন কি হবে? এই কনফ্লিক্টটা সৃষ্টি হয়ে যাবে। তবে অবজেক্টিভটা কি বলছে? এটা আবার পোস্ট মডিফাই করছে, ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি। তাহলে এক দলের যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা হচ্ছে কি অন্য দল থেকে একটু ভিন্ন। তাহলে এক দলের লক্ষ্য রয়েছে একটা, অন্য দলের লক্ষ্য রয়েছে একটা। যেমন আমেরিকান দ্বারা পরিচালিত যে গোষ্ঠী, সেগুলো হচ্ছে ক্যাপিটালিজম নিয়ে চলে। রাশিয়ার দ্বারা পরিচালিত যে দেশগুলো, সেগুলো হচ্ছে সমাজতন্ত্র নিয়ে, যাকে আমরা বলি। তাহলে এই যে একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র বা দল বা গোষ্ঠী, আর একটা হচ্ছে সমাজতন্ত্রবাদী। এরকম ধর্মের মধ্যে দল রয়েছে। তারপর হচ্ছে আমাদের জাতীয় যে সকল বিদল, সরকারি দল, বিরোধী দল রয়েছে। তাহলে এই যে তাহলে একটা দলের অন্য দল থেকে ভিন্ন একটা লক্ষ্যে পৌঁছানোর যে চেষ্টায়, সেই চেষ্টায় যখন সে অন্য দলের প্রতি বিরোধিতা করবে, তখনই অটোমেটিক কি হচ্ছে? একটা কনফ্লিক্ট কিন্তু বেঁধে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে এক দল থেকে অন্য দলের
ভিন্ন একটা লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে যখন একটি দল অন্য দলের প্রতি বিরোধিতা প্রকাশ করে তখনই কি হয়, অটোমেটিক কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কনফ্লিক্টের সংজ্ঞাটা কি। কনফ্লিক্টের সংজ্ঞা হলোই মানে হচ্ছে মতের অমিল বা ভিন্ন মত, এবং যে ভিন্ন মতের মধ্যে কি থাকবে, অপোজিশন থাকবে, বিরোধিতা থাকবে, এবং তার ভিতরে শত্রু ভাবাপন্ন যে একটা মনোভাব সেটা থাকবে। এবং বলা হচ্ছে দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, তাহলে কনফ্লিক্টের সাথে জড়িত যে উপাদানগুলো, তাহলে দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে কনফ্লিক্টের সাথে জড়িত যে উপাদানগুলো কি আছে, হ্যাভ ভ্যারিড সেটস অফ প্রিন্সিপালস এন্ড ভ্যালুস, সেই উপাদানগুলো রয়েছে কি, বিচিত্র নীতি বা মূল্যবোধ। অর্থাৎ এলিমেন্ট গুলো ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে বলা কথা। যে এলিমেন্ট একটা না, এলিমেন্ট হতে পারে সেটা ধর্ম নিয়ে হতে পারে, যে কোনো মূল্যবোধ নিয়ে হতে পারে, নীতি নিয়ে হতে পারে। যেমন বিভিন্ন দেশের মধ্যে ধর্মের জন্য বিরোধিতা রয়েছে, অর্থনীতি নিয়ে বিরোধিতা রয়েছে। তারপরে একটা গ্রুপের মধ্যে হয়তো, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন তৈরি করা হচ্ছে সুন্দরবনের পাশে, এটা নিয়ে কি হয়েছে, দ্বন্দ্ব হচ্ছে সরকার এবং পরিবেশবাদীদের মধ্যে। তাহলে পরিবেশবাদীরা বলছে এটা পরিবেশের জন্য ক্ষতিকর, অতএব এটা করা যাবে না। সরকার বলছে না, এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং দেশের উন্নয়নের জন্য উপকারী। তাহলে এই যে দুইটা আমরা ভিন্ন মত পেলাম একটা জিনিসের প্রতি, অতএব সরকার এবং পরিবেশবাদীদের মধ্যে কি রয়েছে, একটা বিরোধিতা কাজ করছে। অতএব এটা একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ছে। অনেক সময় দেখা যাচ্ছে পরিবেশবাদীরা মিছিল মিটিং করছে, এতে দেখা যাচ্ছে পুলিশরা এসে তাদের লাঠিচার্জ করে বা তাদেরকে আঘাত করে বা আহত করছে বা গুলি করছে, ইত্যাদি যে ঘটনাগুলো ঘটে থাকছে। তাই এই যে ব্যাপারগুলো এখন আমাদের দেশে আরো বিভিন্ন ধরনের যে বৈরিতা রয়েছে, যেমন এখন ভাস্কর্য নিয়ে একটা যে কনফ্লিক্ট তৈরি হয়েছে, সরকার এবং সরকার বিরোধী, ধর্মীয় বিরোধী বা ধর্ম পক্ষে, ইত্যাদি ইত্যাদি, যে এগুলোর মধ্যে কি রয়েছে, এই যে ভ্যারিড সেটস, বিভিন্ন ধরনের প্রিন্সিপালস মানে কি নীতি, এবং ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ। তাহলে কনফ্লিক্ট মানেই হচ্ছে ভিন্ন ভিন্ন নীতি নিয়ে তৈরি কিন্তু এমন একটা অবস্থান। আর যেহেতু এর এলিমেন্ট গুলো ভিন্ন ভিন্ন, অতএব কি হয়, দাস অ্যালাউইং আ কনফ্লিক্ট টু অ্যারাইজ, অতএব একটি কনফ্লিক্ট অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। অ্যারাইজ মানে কি, সৃষ্টি হওয়া, অ্যালাউ মানে কি সৃষ্টি হতে দেওয়া। অতএব কনফ্লিক্টকে আমরা বাধা দিতে পারছি না, সুতরাং কনফ্লিক্টটা কি হচ্ছে, অটোমেটিক সৃষ্টি হয়ে যাচ্ছে আর কি। আমি যা ভাবছি সেটাও ঠিক, অন্যজন যা ভাবছে সেটাও হয়তো ঠিক, কিন্তু ভিন্নজন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভাবছে, ভিন্ন বিষয় নিয়ে ভাবছে, অতএব একটা টপিকের উপর ভিত্তি করে দুটা দল তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমরা ডিবেটে দেখি যে একটা টপিকের উপর কিন্তু দুই দল যখন মতামত দেয়, তখন দুই দলই চেষ্টা করে তাদের মতামতকে সঠিক হিসেবে উপস্থাপন করতে। অতএব তার এক ধরনের মূল্যবোধের নিয়ে ভাবছে, এর এক ধরনের মূল্যবোধ নিয়ে ভাবছে, অতএব মূল্যবোধগত দিক থেকে কিন্তু উভয় দলই সঠিক, কিন্তু আসলে কোনটা তাহলে আমরা গ্রহণ করব, আর এইখানেই কিন্তু আমাদের দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। তাই বলছে যে দ্বন্দ্ব কেন সৃষ্টি হচ্ছে, কারণ দ্বন্দ্বের সাথে জড়িত যে সকল উপাদান, সেগুলো রয়েছে বিচিত্র ধরনের মূল্যবোধ এবং নীতি বৈশিষ্ট্য সম্পন্ন। তার জন্য কিন্তু এটা আমরা বুঝে উঠতে পারি না কোনটা আমাদের গ্রহণ করা দরকার আর কোনটা গ্রহণ করা দরকার না। তো যাই হোক, আমরা প্রথম প্যারা থেকে বোঝার চেষ্টা করলাম যে হোয়াট ইজ কনফ্লিক্ট অ্যাকচুয়ালি। কনফ্লিক্ট মানে হচ্ছে কি, বিরোধী মনোভাব বা বিরোধিতা, এবং তার ভিতরে কি থাকবে, শত্রু মনোভাব থাকবে, এবং সেখানে প্রত্যেকেই চেষ্টা করবে তার নিজস্ব স্বার্থকে পূরণ করতে। তা চলো এবার আমরা নিচের প্যারাতে চলে যাই। এখনো কনফ্লিক্টের সংজ্ঞা আমরা পড়ে যাচ্ছি। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, কনফ্লিক্টকে বলছে সংজ্ঞায়িত করা যেতে পারে ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন ভাবে। হ্যাঁ, এক একজন এক এক ভাবে সংজ্ঞায়িত করবে, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট, তবে সবচেয়ে সহজ যে সংজ্ঞা ইজ দ্যাট, সেটা হলো it pertains to the opposing ideas and actions of different entities. এন্টিটিস মানে কি, সত্তা। সত্তা মানে ব্যক্তি হতে পারে, দল হতে পারে, গোষ্ঠী হতে পারে, জাতি হতে পারে, ধর্ম হতে পারে। অর্থাৎ এই যে বিভিন্ন যে সত্তা রয়েছে, এই বিভিন্ন সত্তার মধ্যে যে বিরোধী ধারণা এবং যে কাজ, আইডিয়া মানে কি ধারণা বা মতামত, অ্যাকশন মানে কি কাজ। তাহলে বিভিন্ন সত্তার মধ্যে, বিভিন্ন দল গোষ্ঠী ব্যক্তির মধ্যে অপোজিং যে আইডিয়াস, বিরোধী যে মনোভাব বা চিন্তা ভাবনা বা কাজ, এই কাজগুলোর সাথে আসলে দ্বন্দ্ব কথাটা জড়িত। পার্টেন্স টু মানে কি সম্পর্কিত, জড়িত। অতএব দ্বন্দ্ব কথাটার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কি, এই বিভিন্ন সত্তার যে বিরোধী মনোভাব, কাজকর্ম, ধারণা, এর সাথে। আর এ কারণেই কি হয়ে যায়, রেজাল্ট ইন সৃষ্টি হয় অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট।
তাহলে যখনই এই অপোজিং আইডিয়াস অ্যাকশনস থাকবে বিভিন্ন সত্তার ভিতরে, তখন অটোমেটিক কি হচ্ছে, একটা অ্যান্টাগনিস্টিক স্টেট তৈরি হচ্ছে। অ্যান্টাগনিস্টিক মানে কি, শত্রু ভাবাপন্ন একটা পরিবেশ বা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। রেজাল্টিং মানে কি, সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। পার্টেন্স টু মানে কি, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু আমরা এখানে খেয়াল রাখবো। পার্টেন্স টু মানে সম্পর্কিত, রেজাল্ট ইন মানে সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া, ইন ম্যানি ওয়েজ একটা ফ্রেজ, বিভিন্ন ভাবে বিচিত্র ভাবে। তাহলে এই যে কথাগুলো আমরা পড়ছি, এই ফ্রেজ গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ক্যান বি ডিফাইন্ড প্যাসিভ ফর্মে দেওয়া হয়েছে, সংজ্ঞায়িত করা যেতে পারে। এগুলোই তোমাদের কাছে পরীক্ষাতে হয়তো রাইট ফর্ম ভার্বস হিসাবে দিয়ে দিতে পারে। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কনফ্লিক্টের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো কি, যে এটা বিভিন্ন সত্তা বা দলের মধ্যে যে বিরোধী ধারণা তার সাথে সম্পর্কিত, আইডিয়া তার সাথে সম্পর্কিত, এবং বিরোধী ধারণা এবং আইডিয়ার কারণেই কি হচ্ছে, এমনিতে একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং কনফ্লিক্টে তারা জড়িয়ে পড়ছে। সুতরাং আমরা বলতে পারি কি, কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। অতএব কনফ্লিক্ট হচ্ছে কি, আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। ইনএভিটেবল মানে কি, যাকে আমরা কেটে ছেটে বাদ দিতে পারবো না। অপরিহার্য মানে কি, যাকে আমাদের পরিহার করা সম্ভবই নয়, এটা হবেই। কারণ কি, কারণটা কি, all of us possess our own opinions, ideas and sets of beliefs। কারণ আমাদের প্রত্যেককেই আমাদের নিজস্ব ধারণা নিয়ে আছে, তাই নাকি? our own opinions, ideas and sets of beliefs। beliefs মানে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস আমরা বলি, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম। এই যে এদের মধ্যে কি রয়েছে, বিশ্বাসের ভিন্নতা রয়েছে, ধারণা ভিন্ন রয়েছে, পোশাকে ভিন্নতা রয়েছে, খাওয়া দাওয়াতে ভিন্নতা রয়েছে, চালচলনের ভিন্নতা রয়েছে, বাড়ি ঘরের আকার আকৃতির মধ্যে ভিন্নতা রয়েছে। তাহলে এই যে আমাদের নিজস্ব ভিন্নতা আমাদের ভিতরে থাকছেই, কারণ আমরা আমাদের মতো করে ভাবি। কারণ তাই বলছে কি, যে উই হ্যাভ আওয়ার ওন ওয়েস অফ লুকিং অ্যাট থিংস। অতএব একটা জিনিস দেখার ব্যাপারেও কিন্তু আমাদের লুকিংটা আমাদের মতোই হয়। বলছে উই হ্যাভ আওয়ার ওন ওয়েস অফ লুকিং, মানে আমাদের তাকানোরও একটা ওয়ে রয়েছে অ্যাট থিংস, কোন জিনিসের প্রতি। মানে আমরা একটা জিনিসকে কিভাবে গ্রহণ করব তা আমরা আমাদের মতো করে ভাবি, এবং কি করি, অ্যান্ড অ্যাক্ট, উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। এবং আমরা সেভাবেই কাজ করি যেভাবে আমরা মনে করি যে এটা ঠিক। তাহলে আমরা যেটাকে ঠিক মনে করি সেভাবে কাজ করি। তাহলে আমরা একটা জিনিসের দিকে তাকাচ্ছি বা দেখছি বা ভাবছি, তারপর মনে করছি এটা আমাদের ব্যাপারের দিক থেকে ভাবছি এটা ঠিক, এবং সেই অনুসারে কাজ করছি। কেমন, যদি আমরা ভাবি যে একটা গ্লাসে অর্ধেক গ্লাস পানি রয়েছে, এখন যদি কাউকে বলা হয় গ্লাসটির অবস্থান কি, তাহলে কেউ কেউ বলবে গ্লাসটি অর্ধেক ভর্তি, কেউ কেউ বলবে হচ্ছে গ্লাসটি অর্ধেক খালি। বাট দে আর গিভিং অপোজিং আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াস, বাট বোথ অফ দেম আর কারেক্ট। দুই দলই কিন্তু সঠিক, যারা বলছে অর্ধেক খালি তারাও সঠিক, যারা বলছে অর্ধেক পূর্ণ তারাও সঠিক। একইভাবে দেখা যাচ্ছে আমরা যে কোনো বিষয়ে যখন মতামত প্রদান করি, তাহলে আমাদের দিক থেকে যখন আমরা এটাকে সঠিক বলে মনে করছি, তখন আমরা ভাবছি যে এটা এইরকম। কিন্তু সবাই যেহেতু তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিক বলে মনে করছে, তাহলে যারা সরকারের দিক থেকে মনে করছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের দরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশীয় উন্নয়নের জন্য, তারা তাদের দিক থেকে সঠিক। আবার যারা বলছে পরিবেশের জন্য ক্ষতিকর হবে, সেই যে গোষ্ঠী রয়েছে তারা এক ধরনের চিন্তা করছে, অতএব এদের দিক থেকে এরা কিন্তু আবার সঠিক। অতএব উই থিঙ্ক ইজ প্রপার, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে আমরা যেটাকে সঠিক বলে মনে করি, হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, অ্যাকর্ডিংলি সেই অনুসারেই কিন্তু উই অ্যাক্ট, আমরা কাজ করি। কারণ আমরা আমাদের তাকানোর মধ্যে আমাদের নিজস্বতা রয়েছে, আমি কি দেখবো না দেখবো সেটা আমার ব্যাপার, তাই নাকি? একটা পোশাকে 3টা কালার রয়েছে, তাহলে 3 কালারে 3টা পোশাক রয়েছে, 3জন ব্যক্তি কিন্তু 3টা কালারকে পছন্দ করে। যদি সবাই একটা কালারই পছন্দ করতো তাহলে পৃথিবীর রং একরকম হয়ে যেত, তাই নাকি? তাই বলছে কি, যে অতএব কি হচ্ছে, আর এ কারণে হেন্স, এ কারণেই উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট, আমরা নিজেদেরকে কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে ফেলি ইন ডিফারেন্ট সিনারিওস, মানে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু আমরা কনফ্লিক্টে জড়িয়ে পড়ছি। অ্যাক্সিডেন্ট গুলো কেন হয়? কারণ ড্রাইভার এবং যার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে সে দুইটা ড্রাইভার হতে পারে, ব্যক্তি ড্রাইভার হতে পারে। তাহলে এই যে কেন, সে ভাবলো আমি ডান দিয়ে যাবো, বাম দিয়ে যাবো, একটু চেপে যাবো, এই যে একটা কনফ্লিক্ট যখনই তৈরি হলো, তারা বুঝে উঠতে পারলো না কোনটা সঠিক, অমনি একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সৃষ্টি হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা নিজেদেরকে বিভিন্ন পরিস্থিতিতে কনফ্লিক্টের মধ্যে খুঁজে পাচ্ছি। এছাড়া কি বলা হচ্ছে, ইট মে ইনভলভ, এছাড়াও এর মধ্যে থাকতে পারে আদার ইন্ডিভিজুয়ালস। তাহলে একটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়তে পারে ব্যক্তি, গ্রুপস অফ পিপল, দল, স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফস, অথবা নিজের মধ্যে যে একটা স্ট্রাগল বা সংগ্রাম,
তাহলে এটা হতে পারে ব্যক্তির সাথে ব্যক্তির, এটা হতে পারে গ্রুপ মানে দলের সাথে দলের, অথবা নিজের মূল্যবোধের মধ্যেও নিজের সাথে হয়ে যেতে পারে। ওই যে বললাম যে সকালে আমি ঘুম থেকে উঠবো কি, আমি কোন চাকরিটা নিব, আমি টাকাটা চুরি করব কি করব না, তাই নাকি আমি মিথ্যা বলবো কি বলবো না, এ নিয়েও কিন্তু নিজের ভিতরে কি রয়েছে, একটা সংগ্রাম রয়েছে। অর্থাৎ এভাবেই আমরা কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে সংগ্রাম, কনফ্লিক্ট বা দ্বন্দ্বের সাথে জড়িয়ে ফেলি। আর এই কারণে কি হচ্ছে, কনসিকুয়েন্টলি এর ফলে, কনসিকুয়েন্টলি মানে কি ফলে বা এর পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতিতে, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, কনফ্লিক্ট প্রভাবিত করে আওয়ার অ্যাকশনস এন্ড ডিসিশনস, আমাদের কাজকর্ম এবং আমাদের সিদ্ধান্তকে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, কোনো না কোনো ভাবে, এভাবে হোক না হয় ওইভাবে হোক, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার মানে কোনো না কোনো ভাবে কনফ্লিক্ট কিন্তু আমাদের কাজকর্ম, আমাদের সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাহলে যখন আমি ভাবছি যে সকালে আমি ঘুম থেকে উঠবো কিনা, তাহলে সকালে যদি আমি ঘুম থেকে উঠবো কিনা এই নিয়ে যখন আমার ভিতরে দ্বন্দ্ব হচ্ছে, তখন দুইটা দল তৈরি হয়ে যাচ্ছে আমার চিন্তা ভাবনা। একদল বলছে ঘুমিয়ে থাকো, আরেকদল বলছে না এখন উঠতে হবে। তাহলে এর ভিতরে যখন দ্বন্দ্বে যে পেরে উঠলো, সেটাই ঘটে গেল যে না আমি ঘুমিয়ে থাকলাম, কারণ যে দল আমাকে ভাবাচ্ছে যে তোমার ঘুমিয়ে থাকা ভালো, তাহলে আমি ঘুমিয়ে থাকলাম। আর যদি মনে হয় যে না আমাকে উঠতেই হবে, যে দল আমার ওঠার পক্ষে যে চিন্তা ভাবনাগুলো সেগুলো যখন জিতে গেল, তখন আমাকে আসলে ঘুম থেকে উঠে পড়তে মানে বেড থেকে উঠে পড়তে হলো। তাহলে এইভাবে কিন্তু আমাদের কাজটা কি কোনটা হবে, কাজটা সঠিক হবে না ভুল হবে, তা কিন্তু এই দ্বন্দ্বের দ্বারাই প্রভাবিত হচ্ছে। তাহলে এখানে আমরা বেশ কিছু কনফ্লিক্ট সম্পর্কে নতুন ধারণা পেলাম। কনফ্লিক্টের সাধারণ যে ঘটনা সেটা কেন হচ্ছে, যে আমরা আমাদের মতো করে ভাবি, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, আমাদের ধারণা রয়েছে, আমাদের নিজস্ব বিশ্বাস রয়েছে, এবং আমাদের দেখার বা ভাবার দৃষ্টিভঙ্গি আমাদের নিজস্ব। আর এই কারণে আমরা যেটাকে সঠিক বলে মনে করি, আমরা সেভাবে কোনো কাজ করি। অতএব সবাই যখন তার নিজ নিজ সঠিক ভাব দিয়ে কাজ করছে, কিন্তু কারোর সাথে কারো মিলছে না, তখনই কিন্তু এমনিতেই দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং কি হচ্ছে, কনফ্লিক্ট কামস ন্যাচারালি, অতএব কনফ্লিক্ট একদম স্বাভাবিক একটা ঘটনা, অতএব স্বাভাবিকভাবেই কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়। কারণ দ্য ক্ল্যাশিং অফ থটস এন্ড আইডিয়াস, কারণ চিন্তা এবং ধারণা বা চিন্তা ভাবনার যে সংঘর্ষ বা ক্ল্যাশ, এটা কি ইজ আ পার্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, তাহলে মানব অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে চিন্তা এবং ধারণার যে ক্ল্যাশ, সংঘর্ষ, আমি যা ভাবছি, আমার যা মতামত, আমার যা ধারণা, অন্যের যে চিন্তা ভাবনা, অন্যের যা ভাবনা, অন্যের যে মতামত, তার মধ্যে কি হচ্ছে, একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আর এই দ্বন্দ্বটা কি আসলে মানব জীবনের একটা অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। ইট ইজ ট্রু, এটা সত্য যে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, কনফ্লিক্ট কিন্তু ধ্বংসাত্মক হতে পারে। কখন? ইফ লেফট আনকন্ট্রোল, যদি এটাকে অনিয়ন্ত্রিত রাখা হয়। তাহলে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি, একসময় আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হলো, দ্বন্দ্ব শেষ হলো, আবার নতুন দ্বন্দ্ব সৃষ্টি হলো, এখনো আমাদের মধ্যে রয়েছে বিচিত্র দ্বন্দ্ব, যা বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, এবং বিভিন্ন সময় যখন এই দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করা না যায়, বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম কিন্তু সৃষ্টি হয়, এবং এটা আমরা দেখে এসেছি। ধর্মীয় দ্বন্দ্বের কারণে অনেক সময় দেখা যাচ্ছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান বা মুসলিম এর মধ্যে কি হচ্ছে, ছোটখাটো দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, ধর্মীয় উপাসনালয়গুলোকে ভাঙা হচ্ছে। আবার আমরা দেখছি জাতীয় দ্বন্দ্বের কারণে, সরকারি দলের সাথে বিরোধী দলের দ্বন্দ্বের কারণে কি হচ্ছে, এর আগে যেমন চালাও পোড়াও হলো, কত লোকে হতাহত হলো, কারণ এটাকে নিয়ন্ত্রণ করা যায়নি। কারণ এই দুটা দলের মধ্যে যে ভিন্ন মতামত, তার যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটা একসময় কি হলো, একটা বিশাল কনফ্লিক্ট তৈরি করা হলো, এবং সেই কনফ্লিক্টটা হয়ে গেল ডিস্ট্রাকটিভ, অর্থনীতির জন্য, মানুষের জীবনের জন্য। কত মানুষ আজ বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, অনেকের মৃত্যু ঘটেছে, অনেক ফ্যামিলি ভেঙে গেছে, তাই নাকি? কারণ এটা তখন নিয়ন্ত্রণ করতে পারেনি যে বাহিনীগুলো ছিল, তাই না? আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, বা আমাদের চিন্তা ভাবনাকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দ্বন্দ্বটা তৈরি হয়ে গেল, এবং ব্যাপক একটা ক্ষতির মধ্যে আমরা কিন্তু পড়ে গেলাম। তা যাই হোক, বলছে যাই হোক, however it shouldn't be seen, বলছে সবসময় কনফ্লিক্টকে দেখা উচিত নয় as something, এমন কিছু হিসাবে that can only cause negative things to ট্রান্সফারেন্স সৃষ্টি করা, যে সবসময় যে কনফ্লিক্ট খারাপ কিছু, যা শুধু আমাদের নেগেটিভ থিংস বা খারাপ কিছু সৃষ্টি করে, এমন হিসাবে কনফ্লিক্টকে দেখা উচিত হবে না। তাই বলছে যে কনফ্লিক্ট দ্বারা যে সবসময় আমাদের খারাপ কিছুই হয় তা কিন্তু নয়, বরং কি হতে পারে,
ইট ইজ আ ওয়ে, বরং এটা একটা উপায় হিসাবে আসতে পারে আমাদের কাছে, টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, আরো অর্থবহ যে রিয়েলাইজেশন, অনুভব, তাই না, একটা বিষয়ের প্রতি যে আমাদের জানা, আমাদের বিষয়ের প্রতি যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একটা অর্থবহ ভাব নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। কারণ বলছে দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল টু দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভ। বরং যখন আমরা এই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে গেলাম, কনফ্লিক্ট হচ্ছে, আমরা আমাদের চিন্তা ভাবনাকে এক এক করে প্রয়োগ করছি বা প্রকাশ করার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা বুঝে উঠতে পারলাম যে এই জিনিসটা আমাদের পক্ষে করা ঠিক অথবা ঠিক নয়। যে হ্যাঁ, যদি মনে হয় যে পরিবেশের চেয়ে অর্থনীতির উপকার বেশি হবে, পরিবেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে ওটা আমরা রেখে দিতে পারছি। অথবা দেখলাম যে না, আমাদের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে পরিবেশের ক্ষতি বেশি হয়ে যাবে, তখন আমরা ওটাকে বাদ দিতে পারছি। অতএব আমরা তখন বুঝতে পারি, যদি দ্বন্দ্ব না থাকে তাহলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা ঠিক না আসলে ভুল। অতএব আমরা যখনই কোনো কিছু করতে যাই, আমরা হয়তো আমাদের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করি, পিতামাতাকে জিজ্ঞাসা করি, আমাদের যে সকল দাদু দাদিরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি যেটা আমার করা ঠিক হবে কি হবে না। আমি যা ভেবেছি সেই অনুসারে ঠিক, কিন্তু ওদেরকে বলার পর ওনারা যখন বললেন আমাদেরকে যে না, তোমার এটা করা ঠিক হবে না, এই ব্যাপার রয়েছে, তখন আমি বুঝে উঠতে পারলাম যে আমি আসলে ভুল করতে যাচ্ছিলাম। তাহলে এরকম ভাবে কি আমি একটা রিয়েলাইজেশনে আসলাম, একটা অনুভূতিতে আসলাম, তাই না, আমি বুঝতে পারলাম যে আসলে আমার এটা ঠিক হবে না। অতএব যে সকল ব্যক্তি এই কনফ্লিক্টের মাধ্যমে জড়িত ছিল তারা সবাই কিন্তু উপকার পেল। অতএব কনফ্লিক্টকে আমরা সবসময় নেগেটিভ আকারে নিতে পারি না, বা নেওয়া ঠিকও হবে না, এই কথাটাই বলা হচ্ছে। অতএব বলা হচ্ছে কি, কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। অতএব আমাদের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেটাকে শেখা এবং বোঝার জন্য একটা সুযোগ হিসাবে দেখা যেতে পারে কাকে, কনফ্লিক্টকে। উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি, আমরা সংঘবদ্ধভাবে সবাই বসবাস করতে পারবো। হারমোনিয়াসলি মানে কি, সংঘবদ্ধভাবে, ডেসপাইট কনফ্লিক্ট, কনফ্লিক্ট থাকা সত্ত্বেও। তার মানে কনফ্লিক্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই সংঘবদ্ধভাবে বসবাস করতে পারবো। কতক্ষণ? অ্যাজ লং অ্যাজ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উই নো, আমরা জানি হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দি স্ট্রাগলস, এই কনফ্লিক্ট বা এই সংগ্রামকে কত দায়িত্বপূর্ণভাবে ম্যানেজ করা যায়। তাহলে যতদিন পর্যন্ত আমরা এই ম্যানেজমেন্টটা করতে পারবো, সমাধানটা করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কনফ্লিক্ট থাকা সত্ত্বেও একত্রে বসবাস করতে পারবো। এই যে আমরা স্বাধীন দেশের কথা ভাবছি, এখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, বিভিন্ন গোষ্ঠীর লোক রয়েছে, বিভিন্ন স্বার্থের লোক রয়েছে, কিন্তু যেহেতু আমরা রেসপন্সিবলি আমাদের দায়িত্বটাকে ম্যানেজ করতে পারছি, যে আমরা যেহেতু আমাদের চিন্তা ভাবনাকে ম্যানেজ করতে পারছি, কোথায় প্রয়োগ করা ঠিক আর কোথায় প্রয়োগ করা ঠিক না, এই ব্যাপারটা যেহেতু আমরা বুঝতে পারছি, সেহেতু কিন্তু আমরা ওইগুলোকে ম্যানেজ করে চলছি। আর ম্যানেজ করে চলতে পারার কারণে কিন্তু আমরা একই সাথে একই স্কুলে পড়াশোনা করছি, একই হোটেলে খাবার খাচ্ছি, ভিন্ন ধর্মে হওয়া সত্ত্বেও, ভিন্ন মনোভাবের হওয়া সত্ত্বেও কিন্তু আমরা একই পথে চলছি, একই পার্কে বসে প্রকৃতি অনুভব করছি, একই রাস্তায় চলছি, একই গাড়িতে আমরা চড়ছি। কারণ কি? কারণ আমাদের কনফ্লিক্টটাকে আমরা রেসপন্সিবলি ম্যানেজ করতে পেরেছি, যে তার ব্যাপারটা তার, আমার ব্যাপারটা আমার, আমার উচিত হবে না তার বিষয়ে নাক গলানো। তাহলে এইভাবে যখন আমরা সকলে নিজ নিজ দায়িত্বপূর্ণভাবে নিজের ব্যাপারটাকে বুঝে নিতে পারবো, তখনই কিন্তু আমরা সংঘবদ্ধভাবে একত্রে, সংঘাত থাকা সত্ত্বেও আমরা বসবাস করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে কনফ্লিক্ট এর মূল প্যাসেজ। আশা করি তোমরা প্যাসেজটি বুঝেছো। তবে এই প্যাসেজের আরো কিছু ব্যাপার রয়েছে যেগুলো তোমার টেক্সট হিসাবে, প্যাসেজ হিসাবে দিয়ে দিতে পারে, বিশেষ করে ফ্লো চার্ট হতে পারে বা হচ্ছে সামারিতে দিয়ে দিতে পারে। তা আমরা এখন একটু পড়তে যাবো কজেস এন্ড টাইপস অফ কনফ্লিক্ট। অতএব কনফ্লিক্টের কারণ এবং তার যে বিভিন্ন ধরন রয়েছে সেটা একটু দেখব, যে কনফ্লিক্ট গুলো যে বাঁধছে আমাদের ভিতরে, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে বা অন্তদ্বন্দ্ব রয়েছে, এগুলো কেন হচ্ছে, এর বিভিন্ন ব্যাপার রয়েছে। তা আমরা সেগুলো একটু দ্রুত দেখে নিই। ওকে, অ্যাকর্ডিং টু অ্যান আমেরিকান সাইকোলজিস্ট, একজন আমেরিকান মনোবিজ্ঞানীর মতে, কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ থ্রি টাইপস। তিনার মতে হচ্ছে কনফ্লিক্ট তিন ধরনের, মূলত, বেসিক্যালি মানে মূলত, অ্যারাইজিং, যা সৃষ্টি হয় আউট অফ থ্রি ডিফারেন্ট কজেস। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন কারণে সৃষ্টি হচ্ছে বিধায় কনফ্লিক্টকে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। কেমন? ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট এবং পাওয়ার কনফ্লিক্ট। তাহলে দেখি ইকোনমিক কনফ্লিক্টটা কি। নামটাই বলে দিচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা এখানে চলে আসবে। যেমন রিসোর্সেস আর লিমিটেড, আমরা জানি সম্পদ হচ্ছে কি আমাদের কাছে সীমিত। and so groups or individuals come into conflict, অতএব ব্যক্তি বা দল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে with each other, ও একে অন্যের সাথে, to possess, অধিকার করতে, সংগ্রহ করতে, as much of these resources as possible, মানে যতটুকু সম্ভব। সম্পদ যেহেতু সীমিত, যেমন আমরা এখন দেখি যে গ্যাস, পানি,
বিদ্যুৎ, তাই না, ইত্যাদির যে সম্পদ, এই সম্পদকে দখল করার জন্য কিন্তু বিভিন্ন দেশ জড়িয়ে পড়েছে। যেমন আমাদের বঙ্গোপসাগর নিয়ে মায়ানমার, বাংলাদেশ এবং ভারত কিন্তু একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল, কারণ বঙ্গোপসাগরকে বলা হচ্ছে এখানে ব্যাপক পরিমাণ গ্যাসের উৎস। আর এ কারণেই তাহলে কি হচ্ছে যে এই যে তিনটা দেশ যখন জড়িয়ে পড়েছিল, বিদ্যুতের যে গ্যাস লাগবে বিদ্যুতের জন্য, সারের জন্য, বিভিন্ন কাজে কিন্তু আমরা গ্যাস ইউজ করছি। অতএব যে দেশ বঙ্গোপসাগরের যতটুকু অংশ বেশি পরিমাণে দখল করতে পারবে, তারা কিন্তু এই সম্পদটা বেশি পরিমাণে পেয়ে যাবে। অতএব এই তিনটা দেশের মধ্যে কি হয়েছিল, এই সম্পদ নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যদিও পরবর্তীতে এটা সমাধানে এসেছে। অতএব এভাবে কি হচ্ছে, দাস ব্রিং ফোর্থ মানে সৃষ্টি করা বা তৈরি করা, হস্টাইল বিহেভিয়ার্স, এক ধরনের শত্রু ভাবাপন্ন যে আচরণ, সেটা কিন্তু তৈরি হয়ে গেল কাদের ভিতর, এমন দোজ ইনভলভ, যারা এর সাথে জড়িত ছিল। অতএব বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের মধ্যে কিন্তু একটা মোটামুটি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে কিন্তু সেটা সঠিকভাবেই কিন্তু সমাধানে গেল। যদি না থাকতো তাহলে হয়তো তিনটা দেশের মধ্যে কিন্তু একটা যুদ্ধ বেঁধে যেত। তাহলে এটা হচ্ছে কি, সম্পদ সীমিত, সবাই যতটুকু সম্ভব নিজের অধিকারে নেওয়ার চেষ্টা করে, আর এই কারণেই কিন্তু যারা এই সম্পদ দখলের কাজে জড়িত তাদের মধ্যে কিন্তু একটা হোস্টাইল বিহেভিয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। অতএব এটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। এরপর আসছে ভ্যালু কনফ্লিক্ট। ভ্যালু মানে মূল্যবোধগত। যেমন আমরা বলছি যে আওয়ামী লীগ যে আমাদের সরকার রয়েছে, বিএনপি যে সরকার রয়েছে, এদের দুই দলের কিন্তু মূল্যবোধ দুই ধরনের। ঠিক আগেও বলেছি যে আমেরিকানদের দ্বারা পরিচালিত পুঁজিবাদী রাষ্ট্র রয়েছে, রাশিয়ানদের দ্বারা পরিচালিত সমাজতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, এদের মূল্যবোধ কি ভিন্ন ভিন্ন। অতএব এই মূল্যবোধের কারণেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। যেমন ইট ইজ কনসার্নড উইথ ভ্যারিড প্রেফারেন্সেস এন্ড আইডিওলজিস। অতএব ভ্যালু কনফ্লিক্ট বলতে আমরা বুঝতেছি যে বিচিত্র ধরনের পছন্দ বা প্রেফারেন্সেস বা আইডিওলজি বা আদর্শের ব্যাপার কিন্তু রয়েছে। প্রেফারেন্স, অভিরুচি, পছন্দ অপছন্দের যে ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন। আর এই কারণে কি হচ্ছে, পিপল হ্যাভ অ্যাজ দেয়ার প্রিন্সিপালস। আর এই প্রেফারেন্স, অভিরুচি বা আদর্শগুলো কিন্তু মানুষ তাদের নীতি হিসাবে কিন্তু গ্রহণ করে। আর গ্রহণ করার কারণে কি হচ্ছে, কনফ্লিক্টস ড্রিভেন বাই দিস ফ্যাক্টর। আর এই আইডিওলজিস বা প্রেফারেন্সেস দ্বারা যে যেভাবে চলছে, পরিচালিত যে মানুষগুলো যখন একটা কনফ্লিক্ট জড়িয়ে পড়ে, এবং কি হচ্ছে এর দ্বারা পরিচালিত যে কনফ্লিক্ট, এই যে ভ্যালু কনফ্লিক্টের দ্বারা যে সৃষ্টকৃত কনফ্লিক্ট, এটাকে আর ডেমনস্ট্রেটেড ইন ওয়ার্স। এটা অনেক সময় প্রদর্শিত হচ্ছে কিসে, যুদ্ধে। হোয়ার ইন সেপারেট পার্টিস, যে যুদ্ধে কি হচ্ছে, বিভিন্ন দল হ্যাভ দেয়ার সেপারেট সেটস অফ বিলিফস দ্যাট দে অ্যাসার্ট ইন অ্যান অ্যাগ্রেসিভ ম্যানার। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে একটা হিংসাত্মক ওয়ে, তাই না, কিন্তু তারা মোটামুটি এটাকে প্রয়োগ করার চেষ্টা করে। অ্যাসার্ট মানে কি, নিজের অবস্থানকে, বিশ্বাসকে, মূল্যবোধকে কিন্তু খুবই গভীরভাবে প্রকাশ করা, জোরালো ভাবে প্রকাশ করা। অতএব এই যে সেপারেট পার্টিস রয়েছে এবং সেপারেট পার্টি রয়েছে, সেপারেট বিলিফস, এই যে ভিন্ন দলের ভিন্ন 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 বিশ্বাস, এগুলো যখন তারা অ্যাগ্রেসিভ ম্যানারে উপস্থাপন করার চেষ্টা করছে, তখনই কিন্তু কনফ্লিক্ট আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা দেখব পাওয়ার কনফ্লিক্ট। পাওয়ার কনফ্লিক্ট বলতে আমরা কি বুঝছি, যার যত ক্ষমতা রয়েছে, যে যত তার ক্ষমতাকে বা প্রভাবকে বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে অন্যের অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখি যে এখন বর্তমানে অস্ত্রের যে পারমাণবিক অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে বিভিন্ন দেশ, তাদের মধ্যে রয়েছে একটা কি শক্তির যে বা ক্ষমতা প্রয়োগের যে একটা প্রতিযোগিতা, সেটা কিন্তু আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি। যেমন ইট অকার্স হোয়েন দ্য পার্টিস ইনভলভ। তাহলে পাওয়ার কনফ্লিক্টটা ঘটে তখন যখন বিভিন্ন পার্টি কি হয়, ইনভলভড, যারা এই কনফ্লিক্টের সাথে জড়িত, তারা কি করে, ইন্টেন্ড, তারা চায় টু ম্যাক্সিমাইজ, বাড়াতে, হোয়াট ইনফ্লুয়েন্স দে হ্যাভ ইন দ্য সোশ্যাল সেটিং। অর্থাৎ একটা সামাজিক অবস্থানে তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে, সেই ইনফ্লুয়েন্সটাকে কতটুকু বাড়ানো যায়, এই বাড়াতে চেষ্টা করার কারণেই যখন এই বিভিন্ন দল কি হয়, জড়িয়ে পড়ে এই কনফ্লিক্টের মধ্যে, তাই নাকি, তখনই কি হচ্ছে, এই পাওয়ার কনফ্লিক্টটা সৃষ্টি হয়। অতএব একটা সামাজিক অবস্থানে বা একটা দেশীয় অবস্থানে, একটা এরিয়াতে একটা দেশ, একটা দল বা একজন ব্যক্তি তার ক্ষমতাকে কতটুকু বাড়াতে পারে, এই যে ক্ষমতা বাড়ানোর যেটা প্রতিযোগিতা, এর ভিতরে যে বিভিন্ন দল গোষ্ঠীর মধ্যে যেটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে,
একে আমরা বলছি হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। such a situation can happen among individuals, এটা ব্যক্তির মধ্যে হতে পারে, যে একটা দেশে বা একটা এলাকাতে দুই চারটি সন্ত্রাসী লোক রয়েছে যারা চাচ্ছে একটা এলাকায় তাদের নিজস্ব প্রভাব বিস্তার করতে। আমরা জানি যে বিভিন্ন ধরনের ভোটাভুটির মাধ্যমেও যে স্থানীয় যে সকল সরকার রয়েছে সেগুলো কি হয়, ভোট টাকা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক তারা কিন্তু একটা জায়গার দখল রাখতে চায়। তো এইগুলো হচ্ছে কি পাওয়ার কনফ্লিক্ট। অতএব এটা ব্যক্তির মধ্যে হতে পারে, গ্রুপস এর মধ্যে হতে পারে, অর ইভেন নেশনস, এবং কি জাতির মধ্যেও হতে পারে। তাহলে এই হচ্ছে পাওয়ার, ভ্যালু এবং ইকোনমিক ব্যাপার থেকে উঠে আসা তিন ধরনের কনফ্লিক্ট, যা আমাদেরকে কি করে, বিভিন্নভাবে প্রভাবিত করে। এরপর বলা হচ্ছে কনফ্লিক্টস আর অলসো ক্লাসিফাইড ইনটু দ্য 4 টাইপস। তাহলে একজন আমেরিকান মনোবিজ্ঞানী কনফ্লিক্টকে 3 ভাগে ভাগ করলো, কারণ ওনার মতে যে কনফ্লিক্ট 3টা ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্টি হয়। এখানে আবার আমরা দেখি যে কনফ্লিক্টকে আবার ভাগ করা হয়েছে দ্বন্দ্বের যে ব্যাপারগুলো সেটা অন্ত নাকি আন্ত, মানে কোন নিজস্ব কোন ব্যক্তির মধ্যে বা নিজের মধ্যে, নাকি অন্য কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনো দলের সাথে। এই ব্যাপারটা আমরা একটু বুঝবো। একটা হচ্ছে মনে করো আমার সাথে আমার ভিতরে একটা দ্বন্দ্ব যে আমি এই চাকরিটি করব কি করব না, এটা একটা দ্বন্দ্ব। সেটা হলো কি আমার ইন্ট্রাপার্সোনাল বলা হচ্ছে, এটা যখন নিজের ভিতরে হয়। আরটা হচ্ছে ইন্টারপার্সোনাল, যখন আমার সাথে আমার বাবার, আমার সাথে আমার ভাইয়ের, আমার সাথে অন্য কোনো ব্যক্তির হচ্ছে, তখন সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। একইভাবে বলা হচ্ছে ইন্ট্রা গ্রুপ, একটা গ্রুপের যে সদস্য রয়েছে ওদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয় তখন সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ। আর যখন দুইটি ভিন্ন ভিন্ন দলের মধ্যে তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইন্টার গ্রুপ। তাহলে এই যে ইন্ট্রা এবং ইন্টার, এই দুটো ব্যাপার দিয়ে যে কনফ্লিক্ট গুলো তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে কনফ্লিক্টটি কিন্তু আমরা 4 ভাগে পাচ্ছি। যেমন একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, এটা কেমন হয়, দিস টাইপ অফ কনফ্লিক্ট রেফার্স টু আ কনফ্লিক্ট। তাহলে এই ধরনের কনফ্লিক্ট বলতে আমরা সেই কনফ্লিক্টকে বুঝবো বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, যা দুইজন ব্যক্তির মধ্যে সৃষ্টি হয়। দিস অকার্স, এটা প্রধানত ঘটে থাকে টিপিক্যালি বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল। অতএব জনগণের মধ্যে যে ভিন্নতা, এই ভিন্নতার কারণেই কিন্তু একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির দ্বন্দ্ব সৃষ্টি হয়। অ্যাপারেন্টলি, স্পষ্টতই, ইট ইজ আ ন্যাচারাল অকারেন্স, এটা একটি খুবই স্বাভাবিক ঘটনা। হুইচ ক্যান ইভেনচুয়ালি হেল্প, যেটা ঘটনাক্রমে সাহায্য করতে পারে ইন পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়নে বা অগ্রগতিতে সাহায্য করতে পারে, অ্যান্ড ডেভেলপিং আওয়ার রিলেশনশিপ উইথ আদার্স। এবং এই কনফ্লিক্টে জড়িয়ে পড়ার কারণে অন্যের সাথে কিন্তু আমাদের রিলেশনশিপ আবার গ্রোথও করতে পারে, মানে ভালো উন্নত পর্যায়ে চলে যেতে পারে। তাহলে কখন এটা হতে পারে যে পার্সোনাল হওয়ার কারণে আমাদের পার্সোনাল যে ডেভেলপমেন্ট সম্পর্ক তৈরি সেগুলো কিন্তু ভালো অবস্থানেই এসে যেতে পারে, মানে পজিটিভলি আমরা এটাকে গ্রহণ করতে পারি। যদিও এটাকে আমরা অবশ্যই জমি জায়গা নিয়ে যদি ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয় সেক্ষেত্রে অবশ্যই তো ক্ষতিকর হয়। তো এখানে বলছে যে মাঝে মাঝে ইভেন্চুয়ালি, যেটা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের কিন্তু একটা বড় ধরনের হেল্প হিসাবে কাজে লেগে যেতে পারে। এটা হলো ইন্টারপার্সোনাল। এরপর আসে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একজন ব্যক্তির মধ্যে ঘটে। এটা দ্য এক্সপেরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পার্সনস মাইন্ড, এটা প্রধানত ঘটে কোথায়, এই এক্সপেরিয়েন্সটা ঘটে থাকে কোথায়, একজন ব্যক্তির মনে। হেন্স, আর এই কারণেই ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট, এটা এমন একটি কনফ্লিক্ট দ্যাট ইজ সাইকোলজিক্যাল, এটা পুরোপুরি মানসিক, ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, ভ্যালুস, প্রিন্সিপালস এন্ড ইমোশনস। অতএব তখন দ্বন্দ্বটা কার মধ্যে হচ্ছে, তার চিন্তা ভাবনা, তার মূল্যবোধ, তার নীতি এবং তার যে আবেগ। আমি এখন একটা বিষয় ভাবছি যে আমি হয়তো ঘুষ নিব, মনে করি যে আমি ঘুষ নিব, আমি করে ভাবছি, এটা আমার একটা চিন্তা যে আমি ঘুষ নিব, কিন্তু আমার ধর্মীয় এবং নৈতিক যে মূল্যবোধ সেটা আমাকে বাধা দিচ্ছে, না তোমার এটা নেওয়া ঠিক হবে না। তখন আমি একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়লাম, আমি নেব কি নেব না, নেব না কি নেব না। তাহলে এই যে খারাপ কাজটা করার জন্য যে আমার মধ্যে একটা চিন্তা এসেছে, সেই চিন্তাটাকে বাধা দিচ্ছে আমার মধ্যে যে মূল্যবোধ বা নীতি। এই আমার এই মূল্যবোধ এবং নীতি যখন পরাজিত হবে আমার চিন্তার কাছে, আমার আবেগের কাছে, তখন কিন্তু আমি খারাপ কাজটা করে বসবো। তাহলে এইভাবে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট সৃষ্টি হয়। এবার হচ্ছে ইন্ট্রা গ্রুপ, মানে একটা গ্রুপের ভিতরে বিভিন্ন যে ইন্ডিভিজুয়ালস থাকবে বা মেম্বার থাকবে তাদের মধ্যে যে কনফ্লিক্ট হয় সেটার কথা আমরা বলছি। ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট, এটা এমন এক ধরনের দ্বন্দ্ব দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন আ টিম। হ্যাঁ, তাহলে এখানে ছিল উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একজন ব্যক্তির মধ্যে, আর এটা হচ্ছে
অ্যামং ইন্ডিভিজুয়ালস, অনেকগুলো ব্যক্তির মধ্যে যারা কোথায় থাকবে উইদিন আ টিম, একটা নির্দিষ্ট টিমের। তাহলে একটা নির্দিষ্ট দলের মধ্যে যে সকল ব্যক্তি থাকবে তাদের মধ্যে যখন কনফ্লিক্ট হবে তখন তাকে আমরা বলবো ইন্ট্রা কনফ্লিক্ট। ইট অ্যারাইজেস ফ্রম ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট এন্ড ডিফারেন্সেস ইন ভিউজ এন্ড আইডিয়াস। তাহলে এটা কেন হচ্ছে? কারণ এই যে আমরা একটা ইন্টারপার্সোনাল বলে একটা ব্যাপারটা বুঝলাম, যখন এটা এসে যাচ্ছে ওদের ভিতর, তাহলে দলের ব্যক্তিগুলোর মধ্যে যখন নিজের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য চলে আসছে, যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে ডিসএগ্রিমেন্ট এবং ডিফারেন্সেস এসে যাচ্ছে ইন ভিউজ এন্ড আইডিয়াস, তার যে বিভিন্ন ধারণা বা মতামতে, তখনই কিন্তু ইন্টার গ্রুপ কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। উইদিন আ টিম, একটা টিমের ভিতরে কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল, কখনো সাহায্যকারী উপকারী হতে পারে, ইন কামিং উইথ ডিসিশনস হুইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স টু রিচ দেয়ার অবজেক্টিভ অ্যাজ এ টিম। অতএব একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে উপনীত হতে পারে, আর কি একটা বড় সিদ্ধান্ত উপনীত হতে পারে, যে সিদ্ধান্তগুলো কি হতে পারে, হুইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স টু রিচ দেয়ার অবজেক্টিভ অ্যাজ এ টিম। অতএব ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্বটা নিয়ে বিভিন্ন ধরনের মিটিং সিটিং হচ্ছে, তারপরে তারা এমন কিছু সিদ্ধান্তে এসে পড়লো যে একটা গোষ্ঠী হিসাবে বা একটা দল হিসাবে তারা তাদের সেই অবজেক্টিভে তারা পৌঁছে যেতে পারবে। বলছে, however, if the degree of conflict disrupts harmony among the members, কিন্তু কনফ্লিক্টটা এমন পর্যায়ে চলে গেছে, ডিগ্রি মানে কি পর্যায়, তাহলে কনফ্লিক্টটা এমন পর্যায়ে চলে গেছে যে তাদের মধ্যে যে হারমোনি বা মিল ছিল সেটা ডিসরাপ্ট হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে, তখন কি হয়? Then some serious guidance from a different party will be needed for it to be settled. তাহলে কি হচ্ছে? অতএব এই যে দ্বন্দ্বটাকে মোটামুটি উপশম করার জন্য, দ্বন্দ্বটাকে সেটেল করার জন্য, তখন অন্য কোনো পার্টি থেকে কিন্তু সাম সিরিয়াস গাইডেন্স দরকার হবে, তাই না? জরুরি হস্তক্ষেপের প্রয়োজন হবে, যাতে এই কনফ্লিক্টটাকে আপাতত থামানো যায় বা মেটানো যায়। তাহলে আমরা পড়লাম এখানে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। এরপর চলে আসি ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন দলের মধ্যে। বলছে কি, ইট টেকস প্লেস হোয়েন আ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজেস অ্যামং ডিফারেন্ট টিমস উইদিন অ্যান অর্গানাইজেশন। তাহলে এটা একটা সংগঠনের মধ্যে যে ভিন্ন ভিন্ন দল থাকে, সেই দলের ভিতরে যখন মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখনই কিন্তু ইন্টার গ্রুপ কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। দিস ইজ ডিউ টু দ্য ভ্যারিয়াস সেটস অফ গোলস অ্যান্ড ইন্টারেস্ট। আর এই ইন্টার গ্রুপ কনফ্লিক্টটা হয় তার কারণ হলো তাদের মধ্যে যে গোলস এবং ইন্টারেস্ট রয়েছে, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, অফ দিস ডিফারেন্ট গ্রুপস, এই যে বিভিন্ন গ্রুপের মধ্যে, এই গ্রুপের দলের গোল এবং ইন্টারেস্টের মধ্যে এই যে ভিন্নতার কারণে কিন্তু এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। ইন অ্যাডিশন, এছাড়াও কম্পিটিশন অলসো কন্ট্রিবিউটস টু ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। এছাড়াও বলা হচ্ছে যে কম্পিটিশন মানে প্রতিযোগিতা, ইন্টার গ্রুপ মানে বিভিন্ন দলের মধ্যে, তাই না? যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা সৃষ্টি হওয়ার জন্য বড় অবদান রাখা হচ্ছে প্রতিযোগিতা। যখন এক দল আরেক দলের কে টপকিয়ে তাদের লক্ষ্য বা উদ্দেশ্যকে অর্জন করতে চাচ্ছে, তখনই কিন্তু এক দলের সাথে আরেক দলের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে কনফ্লিক্টকে আমরা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করলাম। একটা হচ্ছে কারণের উপর ভিত্তি করে, যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কনফ্লিক্ট হয়, আর তা হলো পাওয়ার, ভ্যালু এবং ইকোনমিক। আর কনফ্লিক্টটা কাদের কাদের মধ্যে হয় তার উপর ভিত্তি করে পেলাম আরো 4 প্রকার। একটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে নিজস্বতা বা অন্যের সাথে, আর একটা দলের বলতে দলের মধ্যে বা দলের অন্য দলের সাথে। এই যে ব্যাপারগুলো, এর উপর ভিত্তি করে কনফ্লিক্ট সৃষ্টি হয় এবং এটা আমরা প্রতিনিয়ত দেখছি। অতএব দ্বন্দ্ব আমাদের জীবনের কিন্তু একটা অপরিহার্য অংশ। অতএব দ্বন্দ্বকে আমরা কিন্তু একদম এড়িয়ে যেতে পারি না, বাট উই ক্যান সামহাউ ম্যানেজ দ্য কনফ্লিক্ট অ্যান্ড লিভ হারমোনিয়াসলি। এটাই হলো আমাদের এই প্যাসেজের মূল উদ্দেশ্য, যে কনফ্লিক্ট থাকবেই। কনফ্লিক্টকে আমরা দূর করতে পারবো না, কিন্তু কনফ্লিক্টকে ম্যানেজ করে উইথ রেসপন্সিবিলিটি, দায়িত্ব দিয়ে যখন আমরা ম্যানেজ করতে পারবো, তখনই কিন্তু আমরা একত্রে সবাই সংগঠিতভাবে বসবাস করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটি মনোযোগের সহিত আমার সাথে পড়েছো এবং পুরো বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো ওয়ার্ড, কোনো ফ্রেজ বা কোনো প্যাসেজের মিনিং বা অন্য কোনো কিছু, তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে, আমি যাতে তোমাদেরকে হেল্প করতে পারি টু আন্ডারস্ট্যান্ড ইওর প্রবলেম ওয়েল, ভালো মতো তোমাকে যেন বোঝাতে পারি। ওকে, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য প্রবলেম ইন ইওর আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তোমার বোঝার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেটা যেন তোমাকে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক,
তোমরা আবারও ভিডিওটি দেখবে বা বইটি পড়ার চেষ্টা করবে, ওয়ার্ডগুলো আবারও লিখে নেওয়ার চেষ্টা করবে এবং সেন্টেন্স প্যাটার্ন গুলো শিখে নেওয়ার চেষ্টা করবে, ফ্রেজ মেকিং গুলো শিখে নেওয়ার চেষ্টা করবে এবং এর যে বিভিন্ন ফ্রেজ গুলোকে আমরা কিভাবে এক একটার সাথে আরেকটা বসিয়েছি এবং ভিন্ন একটা অর্থ আনার চেষ্টা করেছি সেগুলো তোমরা অবশ্যই শিখে নেবে। তো আজ আর নয়, তবে ক্লাসটি শেষ করার পূর্বে বরাবরের মতোই তোমাদের কাছে রয়েছে একটি হাম্বল রিকোয়েস্ট that if you are new to this channel, please subscribe it and press the bell button so that you can get instant notification whenever I upload any new video classes on English language and literature. And you can stay connected with me by liking and following the Facebook pages and by being member of the Facebook group in the same name, You Too Can Learn English. And I have also created some separate Facebook pages with different fields or areas, and that is I have created Facebook page for ACC level student, for the students who are studying in English literature and also who are the learners of English language. And I have also created Facebook pages differently for those who are going to take part in any competitive exams like BCS or in any job test or varsity admission test, etc., etc., so that you can get the video classes according to your aim. তোমার লক্ষ্য অনুসারে তোমরা যেন ভিডিও ক্লাসগুলো পেয়ে যাও। তো যাই হোক, আমি খুবই খুশি যে তোমরা আমার সাথে রয়েছো এবং আমাকে প্রতিনিয়ত এই ভিডিও ক্লাসগুলোকে তৈরি করার জন্য যে ইন্সপিরেশন সেগুলো দিয়ে যাচ্ছ। তো অনেক ধন্যবাদ যে পুরো ভিডিও ক্লাস ধরে তোমরা আমার সাথে ছিলে। So best of luck, but stay at home, stay safe. However, I wish to meet you again in the next class. Till then, peace be upon all of you. Bye.